এবারের বাজেটে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে। বাজেটকে ইমপ্লিমেন্টেশনের জন্য আবার আমাদের উপরে ঋণের বোঝা যেন আমাদের জন্য না হয়। মানুষের জীবন বাঁচানোর জন্য যে ঔষধ সেইগুলোর উপরে কমানো উচিত। বাজেট নিয়ে সাধারণের মিশ্র প্রতিক্রিয়া। বিদ্যুতে ভর্তুকি কমানোর চেষ্টা করছে সরকার, জানালেন জ্বালানি মন্ত্রী। জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি দাবি জামায়াতের। লাইসেন্স বাতিলের পর 8 দিন ছাড়ছেন রোগী স্বজনরা। হাসপাতাল বন্ধে সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা, অব্যবস্থাপনা দূর করা পরামর্শ। এবার কুষ্টিয়ার দৌলতপুরে 12 জনকে পুষিনের চেষ্টা বিএসএফের। শঙ্কায় সীমান্ত পারের বাসিন্দারা, সতর্ক অবস্থানে বিজিবি। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল খনন সহ নানা প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। পর্যটন নগরীতে উৎসব আমেজ। শুরুতে জানাবো বাজেট 2026-27 খবর। প্রতিটি মানুষকে বাজেটের আওতায় আনার চেষ্টা করা হয়েছে। কোনো শ্রেণী, পেশা বা ধর্মবর্ণের মানুষ এই বাজেটের বাইরে নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বাজেট বাস্তবায়নে পরিষ্কার পথ নকশা দেয়া হয়েছে। শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও বলেন, সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে এই বাজেট দেয়া সরকারের জন্য কঠিন ছিল। তবুও সীমিত সম্পদের মধ্যেই সবার জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রতিটি বরাদ্দের পেছনে এর খরচ, অর্থনৈতিক ও জনসুবিধা এবং পরিবেশগত দিক মাথায় রাখা হয়েছে। আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। শুধুমাত্র যে পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। দর্শক, বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই মুহূর্তে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছে সেখানে। দরিদ্রতা বাড়ছে, সুতরাং এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের কিন্তু বড় একটা অ্যামাউন্ট কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছে। ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ইউনিভার্সাল হেলথ কেয়ার বলেন, প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ার বলেন, এই জায়গাটাতে আমরা বড় একটা ইনভেস্টমেন্ট করছি। এবং এই সোশ্যাল ইনভেস্টমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো বাজেটে এত বড় সোশ্যাল ইনভেস্টমেন্ট হয় নাই। এটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেটা আপনি প্রশ্ন করেন, এই লোকগুলোর জীবনযাত্রার মান নেমে গেছে। এদেরকে অ্যাড্রেস করার জন্য এই প্রোগ্রামগুলো করেছি। এট দ্য সেম টাইম এদেরকে আমরা প্রস্তুত করছি আগামী দিনে যাতে তারা একটা ভালো চাকরি করতে পারে, ভালো কর্মসংস্থান হয়, দেশে হোক বিদেশে হোক। সেই জায়গাটা কিন্তু আমরা বিনিয়োগ করছি বড়ভাবে। একটা হচ্ছে সোশ্যাল প্রোগ্রামে, একটা হচ্ছে এই লোকগুলোকে চাকরিতে যাওয়ার জন্য তার আগামী দিনে আয় যাতে বাড়াতে পারে সে জায়গায় আমরা বিনিয়োগ করছি। সুতরাং এখানে অনেকগুলো খাতে, যেমন আমাদের আরেকটা খাত আছে, শিক্ষিত নাগরিকদের কিন্তু বেকারত্ব সবচেয়ে বেশি বাংলাদেশে, সেটা কোনো সময় অ্যাড্রেস করা হয় নাই। আমরা কিন্তু সেই জায়গাতে আবারও বিনিয়োগ করছি সেখানে, যে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, এবং রিওরিয়েন্টেশনের ব্যাপার আছে, রিস্কিলিংয়ের ব্যাপার আছে, আপ স্কিলিংয়ের ব্যাপার আছে। আমাদের বিনিয়োগটা কিন্তু যাচ্ছে সেই জায়গায় এই প্রবলেমটা সলভ করার জন্য। তো আমরা আশা করি এই যে ট্রানজিশনটা, একটা দরিদ্র শ্রমিক, যারা নিম্ন আয়ের শ্রমিক, তাদেরকে ট্রানজিশনে নিতে হলে আমাদেরকে যেই সব জায়গায় বিনিয়োগ করছে আমরা সেই জায়গায় বিনিয়োগ করছি। আমরা কিন্তু বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছি না, আপনারা খেয়াল করেছেন। আমরা বিশাল কোনো প্রজেক্টে যাচ্ছি না। এবং আরও দেখেন, ওই যে গ্রামে গঞ্জে যারা একেবারে আমাদের সাধারণ রুরাল বাংলাদেশে সাধারণ কৃষক বলেন, কামার কুমার থেকে তাঁতি থেকে শুরু করে এই মানুষগুলো সব সময় আপনার আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে ছিল অথবা পেরিফেরিতে ছিল। এরা কিন্তু জীবনযাত্রার মান কোনোদিন পরিবর্তন হচ্ছে না। এইখানে আমরা ক্রিয়েটিভ ইকোনমির বিষয়টা নিয়ে আসছি। ক্রিয়েটিভ ইকোনমির উদ্দেশ্য
উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষগুলোকে অ্যাড্রেস করা, তাদেরকে ঋণ দেওয়া, তাদেরকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করা, তাদেরকে ডিজাইন সাপোর্ট দেওয়া এবং তাদের পণ্যগুলোকে মার্কেটেবল করা, যাতে করে এই রুরাল বাংলাদেশের যে মানুষগুলো জীবনযাত্রার মান কোনোদিনই পরিবর্তন হয় নাই এবং এগুলো কোনো সময় অর্থনীতির মূলধারায় এরা আসতে পারেনি। তা আমরা এদেরকে অর্থনীতির মূলধারায় আনার জন্য ক্রিয়েটিভ ইকোনমি যেটা করছি, সেখানে সর্বস্তরের মানুষের জন্য প্রোগ্রাম আছে আমাদের। এমনকি থিয়েটার আর্টিস্ট, সিঙ্গার, এদেরও অনেকের অবস্থা খারাপ। তারপরে আমাদের কামার কুমার যারা ওই যে পুরনো একটা জিনিস বানিয়ে যাচ্ছে, এটাকে যদি আপগ্রেড করে স্কিলের মাধ্যমে, ডিজাইনিংয়ের মাধ্যমে 4 গুণ বেশি টাকা হবে। এখন তো মার্কেট তো গ্লোবাল, আপনি অ্যামাজনে মার্কেটিং করতেছেন, ইবেতে করতেছেন। আমরা এই কাজটা করতে চাচ্ছি যাতে সমস্ত মানুষগুলো অর্থনীতির মূলধারায় আসে এবং বাংলাদেশের অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। এইটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আপনি যদি লক্ষ্য করেন, সেই বিনিয়োগগুলো আমরা অ্যালোকেশনগুলো সেইভাবেই করেছি, এক্সিকিউশন আমরা সেইভাবে করতে যাচ্ছি এবং যে প্রজেক্টগুলো নিচ্ছি আমি তো আগেই বলেছি, আমরা নিশ্চিতভাবে জানতে চাই এই প্রজেক্টের যে আপনার ভ্যালু ফর মানি আছে কিনা, এখানে যে আমি আমার টাকার মূল্যটা থাকবে কিনা, এইটার উপর বিনিয়োগের উপর আমি রিটার্ন পাচ্ছি কিনা, আমার জব ক্রিয়েশন হচ্ছে কিনা, যেটা আপনি বললেন, এবং আমাদের জলবায়ুর বিষয়টা। সুতরাং সব কনসিডারেশনটা মাথায় রেখে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে। যদিও বা আপনারা সবাই জানেন আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি এই বাজেটে। সুতরাং কিন্তু আমরা ট্রেন্ডটা সেট করে দিচ্ছি। যে ট্রেন্ডটা সেট করছে এটা 2 বছরের কুশল লাগবে। আমি আগে বহুবার বলেছি, বাংলাদেশের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে 2 বছরের কুশল লাগবে। 3rd ইয়ার থেকে ইকোনমি সামনের দিকে যাবে, স্থিতিশীল হবে, তারপরে সমৃদ্ধির দিকে যাবে। 4th 5th ইয়ারে গিয়ে ইনশাআল্লাহ 4th 5th ইয়ারে গিয়ে অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে এবং আমরা যেই ওয়াদাগুলো করেছি জনগণের কাছে সেগুলো পূরণ করতে আমরা সক্ষম হব। মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমি আলমগীর বলছিলাম, আমি সময়ের আলোতে কাজ করি। আপনাকে যে গতকালকে যে অর্থ বছরের বাজেটটা দিয়েছেন, বাজেট নিয়ে আসলে সমালোচনা করার জায়গাটা খুব কম। তারপরেও আপনি সবাইকে তুষ্ট করার চেষ্টা করেছেন, বা ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা রেখেছেন, সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য 60টির উপরে প্রায় পণ্যের উপরে শুল্ক কমিয়েছেন। এই দিকগুলো খুব ভালো দিক। কিন্তু বাজেটের আজকে গবেষণা সংস্থা সিপিডি সকালে একটা ব্রিফ করেছে, সেখানে তারা তাদের মূল্যায়নটা তুলে ধরেছে। সিপিডির মূল্যায়নটা হচ্ছে যে বাজেটে আপনি কালো টাকা সাদা করার একটা সুযোগ রেখেছেন। ভালো বাজেটের কালো দিক, কালো টাকা। এখন এই সুযোগটা কি না রেখে এই ভালো বাজেটটা কি কালো করা থেকে মুক্ত করা রাখা যেত কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট এটা। ঠিক একইভাবে 6,95,000 টাকার রাজস্ব আয় লক্ষ্যমাত্রা দিয়েছেন। আপনি জানেন যে গত 2-3 বছরের ভঙ্গুর অবস্থা থেকে রাজস্ব আয় এই চলতি অর্থ বছরে একটা খুবই ভগ্নদশা। সেই জায়গা থেকে এই আকাশ কুসুম কল্পনা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, আমি সেলিয়া সুলতানার সময় টিভিতে আছি। এটা একটু জবাব দিয়ে নিই। উত্তরটা দিয়ে দেখ, তাহলে সুবিধা হবে। আমরা কালো টাকা সাদা করার ব্যাপারে যে প্রশ্নটা উঠেছে, এইবারের বাজেটে কোনো কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। আমার মনে হয় যেটা নিয়ে একটু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আমরা ছোট্ট একটা প্রভিশন গত বছরই করেছিলাম, যারা জমি বিক্রি করেন যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ ওনার টাকাটা কিন্তু হোয়াইট। উনি জমি বিক্রি করেছেন 5 কোটি টাকা, রেজিস্ট্রেশন হচ্ছে 1 কোটি টাকা, বাকি 4 কোটি টাকা নিয়ে উনি খুব বিপদগ্রস্ত থাকেন। সে কারণে আমরা গত বছর এই আইনটা করেছিলাম যে উনি যদি বাকি 4 কোটি টাকা প্রমাণ করতে পারেন যে ওনার ব্যাংকিং চ্যানেলে লেনদেন হয়েছে এবং ওনার যদি বায়নানামা থাকে প্রুফ করতে পারেন, তাহলে উনি ওটার উপরে রেগুলার ওনার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স সেই হারে ট্যাক্স দিতে পারবেন। এটা আমরা গতবারই করেছি। এটা ছিল সেলারের দিক থেকে। এইবার বায়ারের জন্য একই রকমের একটা সুবিধা চিন্তা করা হয়েছিল, যে বায়াররাও ঝামেলা পড়েন যে একটা ফ্ল্যাট হয়তো উনি কিনলেন 20 কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে 2 কোটি টাকা। আমাদের ট্যাক্সের লোকজন ওনাকে গিয়ে আবার চেঞ্জ করে যে আমাদের কাছে প্রমাণ আছে আপনি 20 কোটি টাকা দিয়ে কিনেছেন, আপনি এখন এটার উপরে এক্সট্রা ট্যাক্স দিতে হবে জরিমানা সহ। তারাও বিরাট বড় একটা ঝামেলায় পড়ে যায়। তো সেখান থেকে
একটু রিলিফ দেওয়ার জন্য বলা হয়েছে, যদি ওনারা নিজেদের থেকে ডিক্লেয়ার করেন, যাতে করে উনি 20% এক্সট্রা দিয়ে, রেগুলার ট্যাক্স প্লাস 20% এক্সট্রা দিয়ে যাতে এটা দেখাতে পারেন। আর যাদের নিজের টাকা আছে অলরেডি, যার ট্যাক্স দেওয়ার টাকা আছে, হোয়াইট মানি আছে, তাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম একটা প্রভিশন আছে। বাট এটা নিয়ে যদি আপত্তি থাকে, আমার মনে হয় স্যাররা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন আর কি। মাননীয় মন্ত্রী আমি সেলিয়া না, আমি সুলতানা একটু এটা ক্লিয়ার হয় যায়, উনি তো যথেষ্ট বলেছেন, তারপর আমি একটু অ্যাড করি। এই যে মৌজা রেটের বিষয়টা, যে সত্যিকার ভ্যালু থেকে অনেক কম থাকে, সেটা আপনারা সবাই জানেন। এটার উপর আমরা একটা কাজ করছি, যেহেতু আমরা সময় পাই নাই, 1.5 মাসের মধ্যে বাজেট করতে হয়েছে, অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা শেষ করতে পারি নাই। মৌজা রেটের যে বিষয়টা আছে, সেটার উপর একটা কমিটি হয়েছে এবং মৌজা রেটগুলো আমরা রিভিউ করতে যাচ্ছি। আমরা মৌজা রেটগুলোকে একটা রিয়েল ভ্যালুতে আনার চেষ্টা করছি, যাতে করে ওই কালো টাকা সাদা করার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। এই কাজটা চলছে, আমরা সময়ের অভাবে শেষ করতে পারি। এটা দীর্ঘ একটা কাজ। এখানে কিন্তু সারা বাংলাদেশের একটা সার্ভে করতে হবে, মৌজা ভিত্তিক করতে হবে। এখানে একটা মৌজা বাজারের এক মূল্য, তারপরে ধান কি বলে চাষবাসের জায়গার আরেকটা মূল্য। এই সার্ভেটা আমরা করতে যাচ্ছি এবং এটা কমপ্লিট হলে মৌজা রেটটা যখন মার্কেট রেটের সাথে আমরা নিয়ে আসতে পারবো, তখন কালো টাকা সাদা করার খুব বেশি সুযোগ থাকবে না। এই কাজটি চলছে এখন। মাননীয় ধন্যবাদ, অর্থমন্ত্রী, মাননীয় আপনাকে মন্ত্রী। ধন্যবাদ। আমি আনিসুল ইসলাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে মানুষ ব্যাংকে টাকা রাখতে চাচ্ছে না, কারণ আমি ব্যাংকের উপর রিপোর্টিং করি, অনেক মানুষ ব্যাংকে টাকা রাখার কারণে প্রয়োজনের সময় তার টাকা তুলতে পারছে না। এমনও দরিদ্র মানুষ আছে যা তার সমস্ত সঞ্চয় 10 লক্ষ টাকা, তার এফডিআর ম্যাচিউরিটি হয়েছে, এখন ব্যাংক তাকে 5,000 টাকা করে দিতে যাচ্ছে মাসে মাসে। তো এই যে ব্যাংকের উপর অনাস্থা হয়েছে, আপনি একটা বরাদ্দ রাখছেন ব্যাংক রিকভারের জন্য, সেই বরাদ্দ দিয়ে যারা লুটপাট করেছে সেই টাকা ফেরত আনার কোনো দিক নির্দেশনা সেখানে নাই। আর মানুষের করের টাকা থেকে আবার ওই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য আপনি বরাদ্দ দিবেন। আর যারা এখন ব্যাংকে টাকা তুলতে পারছে না, তাদের জন্য কোনো নির্দেশনা কিন্তু সেইভাবে নাই। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেষ্টা করতেছে, কিন্তু সেই আস্থা তার উপরে নাই। আমি গভর্নর সাহেবের উপর শ্রদ্ধা রেখে বলবো, আমি গতকাল একটি ব্যাংকে গেছিলাম, ইসলামী ব্যাংক না ম্যাডাম, স্যার, এটা ইসলামী ব্যাংক ছাড়া অন্যটায়। একজন গ্রাহক আমাকে বললেন যে তার 25 লক্ষ টাকা আছে ব্যাংকে, তার মেয়ের বিয়ে, সে টাকা তুলতে পারে না, ব্যাংক তাকে 50,000 টাকা সর্বোচ্চ দিতে চায়। আর সে বলতেছে যে ব্যাংকে টাকা যাতে মানুষ না রাখে। আমি বললাম যে না, গভর্নর তো চেষ্টা করছে। উনি আমার মুখের উপরে বললেন যে গভর্নর নিজেই ঋণ খেলাপি, ফলে উনি যে চেষ্টা করবেন সেটা আমাদের কোনো আস্থা তার উপরে নাই। মাননীয় অর্থমন্ত্রী, এই আস্থা কিভাবে আপনি তৈরি করবেন? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা স্কিম দিয়েছেন বন্ধ কলকারখানা চালু করার বিষয়ে, কর্মসংস্থান তৈরি করার বিষয়ে, এই বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন। স্কিমগুলো তখনই কার্যকর হবে, এখানে বলা হচ্ছে যে জ্বালানির যে নির্ভরতা আমাদের রয়েছে শিল্প খাতে, সেটি যদি পুরোপুরি আসলে নিরবিচ্ছিন্নভাবে না দেয়া যায়, সেক্ষেত্রে এই স্কিমগুলো আবার হয়তো আগের বছরগুলোর মতো পড়ে থাকবে। কারণ ব্যয় কমানো হলো যে পরিচালনা ব্যয়, কিন্তু তার বাইরে জ্বালানি ছাড়া কিন্তু আলটিমেটলি আমাদের প্রায় 80% কর্মসংস্থান কিন্তু ওটার উপর নির্ভরশীল। এই বিষয়ে জ্বালানির বিষয়টা আপনারা কিভাবে শিল্প খাতে নিরবিচ্ছিন্নভাবে দিতে পারবেন, সেই বিষয়টা যদি স্পেসিফিকলি একটু বলেন, তাহলে যারা কর্মসংস্থান এবং অন্য বিষয়গুলো আছে একটু গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমি একটু জিজ্ঞেস করি, আপনারা সামাজিক কল্যাণ খাতে সবচাইতে বেশি গুরুত্ব এবং বরাদ্দ দিয়েছেন। প্রান্তিকের কিছু কিছু 6 মৌসুমে আমরা দেখি, যেমন আমরা রংপুর বা উত্তরাঞ্চলের মানুষ এক মৌসুমে খুব সাফার করেন, আবার হাওড়ের মানুষ এক সময় এবং উপকূলের মানুষ কিন্তু ভিন্নভাবে দুর্যোগের মুখোমুখি হন। আপনারা মৌসুম ভিত্তিক আঞ্চলিক কোনো সুরক্ষার ব্যবস্থা বা পরিকল্পনা আপনাদের আছে কিনা এই মানুষগুলোর জন্য, যেন তারা নিজেদের ভিটে বাড়িতে অন্তত টিকে থাকতে পারে ওই সময়টিতে? আমি এই পর্যায়ে একটু উত্তরটা হয়ে যাক, তাহলে আপনি করতে পারবেন। গভর্নর সাহেব, আপনি বোধহয় অ্যাড্রেস করতে পারেন, বাকিটা কথা বলুন। না, এখানে দুইটা প্রশ্ন। আমি প্রথমেই বলে নিছি যে আমাদের আসলে 1/3 টাকা চুরি হয়ে গেছে, এরকম একটা অবস্থায় আমাদের আসলে ব্যাংকিং ব্যবস্থা আমাদের প্রথমে স্টেবিলাইজ করতে হচ্ছে। যেই কথাগুলো বলা হয়েছে এগুলো আমি জানি না কতগুলো আমাদের যেগুলো আছে 5টা ইসলামী ব্যাংক, এগুলো আগে থেকেই প্রবলেম ব্যাংক এবং এগুলো
গত বছর 29শে ডিসেম্বর একটা স্কিম করে দিয়ে গেছেন আগের গভর্নমেন্ট, সেই অনুসারে পেমেন্ট হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমাদের নিজেদেরও আমরা যখন চিন্তা করি আমরা একটু নিজেরাই এক ধরনের শঙ্কায় পড়ে যাই, এক ধরনের দ্বন্দ্বে পড়ে যাই যে কিছু লোক টাকা রাখলো ব্যাংকে, আরেক দল লোক টাকাটা চুরি করে নিয়ে গেল। এখন যেই ট্যাক্স পেয়ার, যে নাকি রিক্সাওয়ালা হতে পারে, যে কেউ, কারণ যে যখন প্রোডাক্ট কিনে সেই ট্যাক্স পেয়ার কনজিউমারই, তাদের থেকে টাকা কতটুকু এনে আবার দিয়ে দেওয়া, কতটুকু দিব আমরা, এইগুলো নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে। এরপরে সক্ষমতার ব্যাপার আছে। সো ব্যাংকে আসলে ওই রকম আমাদের জানা মতে কোনো তারল্য সংকট নাই। যেই 5টা ব্যাংকে আছে, এই 5টা ব্যাংকে আছে সংকট, আর যেই কিছু ব্যাংক আছে কিছু সমস্যা তাদের আছে, সেগুলোর বিষয়ে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব, কারণ আমরা একসাথে হয়তো এই 5 লাখ কোটি টাকা রাজস্ব খাত থেকে আনা আমাদের পক্ষে সম্ভব না, এটা রিয়ালিটি। আমরা সেটা অন্যান্য যেই মেকানিজম আছে সেইভাবে আমরা চেষ্টা করব। গভর্নর ঋণ খেলাপি, এটা 4 মাসে অনেকবার শুনলাম। সো আমি কখনো ব্যাখ্যা দিইনি, কারণ আমার সাথে অনেক সাংবাদিক ভাই বন্ধুদের অনেক কথা হয়, আমি বলেছিলাম যে রেগুলেটর কথা না বলাই ভালো। আমার আগে একটা প্রতিষ্ঠানে যেখানে আমি ইনভলভ ছিলাম, সেটা হচ্ছে যে একটা গ্রিন ফ্যাক্টরি লিড গোল্ড সার্টিফাইড। দুই ধরনের, একটা হচ্ছে ওভারডিউ হয়, ডিলে হয়, সেটা এক জিনিস, আরেকটা হচ্ছে খেলাপি বিএল হয়ে যায় যখন। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য বন্ধ হয় নাই, আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য এক্সপোর্ট বন্ধ হয় নাই, আজ পর্যন্ত সেই ফ্যাক্টরির 1 মাসের জন্য বেতন ডিলে হয় নাই। আজ দর্শক, রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে অর্থমন্ত্রী কথা বলছিলেন এবং বেশ কিছু বিষয়ের প্রশ্নোত্তর পর্বও সেখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা ছিলাম সেখানে। যাচ্ছি পরের সংবাদে। স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দকে সাধুবাদ জানাচ্ছেন বিশেষজ্ঞরা, তবে তা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ মনে করছেন। বাজেট থোক বরাদ্দ থেকে শুধু অবকাঠামো উন্নয়ন থেকে সুফল পাওয়া যাবে না, সংশোধিত বাজেটে যেন বরাদ্দ না কমে, বরাদ্দ যা ছিল তা খরচ হয়েছে, তাহলেই কেবল স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির সুফল মানুষ পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি দীর্ঘদিনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত 5% ব্যয় করা উচিত। তবে বাংলাদেশে কখনো 1% বরাদ্দের ইতিহাসও ছিল না। এবার সেই চিত্রে এসেছে নতুন মোড়। স্বাস্থ্য খাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ। নতুন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে 59,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এই জমিনের উপর দাঁড়িয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রথমবারের মতো স্বাস্থ্য খাতের বরাদ্দ জিডিপির 1% গণ্ডি পেরিয়েছে। নতুন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ধরা হয়েছে জিডিপির 1.02%, যেখানে বিদায়ী অর্থ বছরে তা ছিল মাত্র 0.58%। ওভারঅল আমরা বলতে পারি যে এটা একটা ভালো বাজেট। কিন্তু এই বাজেটের আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে এই বাজেট কেন বেড়েছে এই কারণে যে এখানে 27,600 কোটি টাকার একটা থোক বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু আমাদের রেগুলার যে বাজেট, দ্যাট মিনস অপারেটিং বাজেট, সেইটা কিন্তু বাড়ে নাই। তো এই থোকটাকে যদি আমরা কাজে লাগাতে পারি উপযুক্তভাবে, তাহলেই এই বাড়তি বরাদ্দ মানুষের কাজে লাগবে। বাজেটের লক্ষ্য সংগতিপূর্ণ নির্বাচনী ইশতেহারের সাথে। টাকা বরাদ্দ হয়েছে সেটাও ভালো, কিন্তু এই টাকা শেষ পর্যন্ত থাকে কিনা সেই বিষয়ে কিন্তু সংশয় থেকে যায় অতীতের উদাহরণ থেকে। বিশেষজ্ঞরা বলছেন বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী করতে একগুচ্ছ কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব ইতিবাচক। তবে স্বাস্থ্যসেবার বাস্তব উন্নতি নিশ্চিতে প্রয়োজন কার্যকর বাস্তবায়ন ও ধারাবাহিক বিনিয়োগ। সুনির্দিষ্ট করা আছে, কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য যে লক্ষ্যমাত্রাটা খুবই প্রশংসার, আমরা সেটা সবসময় এই জন্য বরাবরই বলে আসছি, সেটা বাস্তবায়ন করবার জন্য ঠিক কোন কোন জায়গায় টাকাটা খরচ করা হবে এই কিন্তু খাত উল্লেখ করা হয়নি। শুধুমাত্র দালান কোঠা তৈরি করতে গিয়ে যদি এই টাকাটা চলে যায় তাহলে তো হবে না। ট্যাক্স এক্সাম্পশনটা করার ফলে রেটটা তারা কত নির্ধারণ করছে সেইটা যেরকম মনিটর করা দরকার, এবং প্র্যাকটিক্যালি পেশেন্টদের কাছ থেকে আসলে কত চার্জ করছে সেটাও যদি সরকার স্ট্রং মনিটরিং করে, তাহলে এইগুলোর বেনিফিটগুলো কিন্তু কনজিউমাররা পাবে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে শুধু সরকারের নির্বাচনী অঙ্গীকারই নয়, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা বিশেষজ্ঞদের।
মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। বাজেটে অনেক ভালো উদ্যোগ থাকলেও দেশে বড় সংকট প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এটি কাটাতে প্রয়োজন সংস্কার। তাই সংস্কার ছাড়া বাজেট ভালোভাবে বাস্তবায়ন হবে না বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট প্রক্রিয়ায় এমন কথা বলা হয়। সংস্থাটি বলছে, কালো টাকা সাদা করার সুযোগ নৈতিকভাবে ভালো উদাহরণ নয়। সরকারি প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হওয়া এবং জবাবদিহিতা নিশ্চিতের উপরও গুরুত্ব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। নতুন অর্থবছরের জন্য উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 9,38,000 কোটি টাকার খরচ সামাল দিতে বাড়াতে হবে আয়। তবে সেখানেই বড় চ্যালেঞ্জ দেখছে সিপিডি। রাজধানী গুলশানে এক হোটেলে আয়োজিত বাজেট প্রতিক্রিয়ায় বেসরকারি সংস্থাটি বলে, নতুন অর্থবছরের রাজস্বের লক্ষ্য অর্জন করতে হলে চলতি অর্থবছরের প্রকৃত আয় থেকে অন্তত 2,45,000 কোটি টাকা অতিরিক্ত কর আদায় করতে হবে। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত এখানে বৃদ্ধি হয়েছে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ মাত্র 4.75%। সুতরাং এখন এটার থেকে আগামী 2 মাসের মধ্যে আর কতখানি বাড়বে সেটা আমরা জানি না, তবে 8%ই পাওয়ার বৃদ্ধি হওয়াটা একটা সন্দেহের অবকাশ রয়েছে সেখানে। এবং এদিকে বাজেটে সরকারি বেসরকারি যে বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে সিপিডি। অন্যদিকে বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে বাজেটে তেমন কিছু নেই বলেও মনে করে সংস্থাটি। যদিও ছোট ও মাঝারি শিল্পের জন্য অনেক ভালো প্রস্তাব আছে, তবে বাংলাদেশে এখন বড় সমস্যা প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি। এটি পূরণ করতে প্রয়োজন সংস্কার। যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সেই জন্য আমরা বলেছি যে এটা অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত না, এটা নৈতিকভাবেও এটা কাম্য না। বাজেট বাস্তবায়নটা নির্ভর করবে কিন্তু আমাদের ব্যবসা পরিবেশ, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের যে আন্তঃসম্পর্ক, সেইটা দিয়ে অর্থায়ন আমরা কতটুকু পাবো কি পাবো না, অনেক কিছুর উপরে এটা কিন্তু নির্ভর করবে। সরকারের ঋণ প্রসঙ্গে বলা হয়, কর জিডিপি অনুপাতে এটি বেশি না হলেও ঋণের ঝুঁকি বাড়ছে। তাই ঋণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আলোচনায় উঠে আসে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও। সিপিডি বলছে, জীবনযাত্রা ব্যয় কমিয়ে আনতে হলে সরকারকে সাশ্রয়ী মূল্যে পণ্য ও জ্বালানি সরবরাহ বাড়াতে হবে। ব্যক্তি খাতের যে এখন বর্তমানে দেখছি যে এক ধরনের অনীহা এবং আস্থার অভাব বিনিয়োগের ক্ষেত্রে, সেটা ফিরে আনতে হবে। এই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব ভালো উদ্যোগ হলেও কৃষি খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ব্যয় 4.7% থেকে 3.6% কমে এসেছে বলে জানায় সিপিডি। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরবর্তী খাদ্য নিরাপত্তাকে যেখানে অগ্রাধিকার দিতে হবে, সেখানে এমন বরাদ্দ কমে যাওয়াকে উদ্বেগ হিসেবে দেখছে সংস্থাটি। যে রেভিনিউ লক্ষ্যমাত্রা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। গ্যাস উৎপাদন বাড়ানোর জন্য জ্বালানিতে বেশি এবং বিদ্যুতে তুলনামূলক কম বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর আফতাবনগরে অবস্থিত এনএলডিসি বা জাতীয় লোড ডেসপ্যাচ কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 18 বছরের নির্বাচনহীন সরকার নতুন সরকারের ওপর অনেক বোঝা রেখে গেছে। সব বিদ্যুতের চুক্তি নিয়ে পর্যালোচনা চলছে। আইনি বাধা না থাকলে সেসব যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সারা বিশ্বে জীবাশ্ম জ্বালানি বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে মাথায় রেখে 2030 সালের মধ্যে 5,000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা সরকারের, একথাও জানান মন্ত্রী। সারা বিশ্বে এখন ফসিল ফুয়েল এনার্জির টাকা পয়সাও দেওয়া বন্ধ করে দিয়েছে। গার্মেন্টস ওয়ালাদেরকে অলরেডি ইউ থেকে বলে দিয়েছে সার্টেন পার্সেন্টেজের মধ্যে যদি রিনিউয়েবল এনার্জিতে না যাওয়া যায় তাহলে তারা অর্ডার কমাইয়ে দিবে। শুধু তাই না, এই ফসিল ফুয়েল ট্যাক্স দিবে প্রোডাক্টের উপরে। সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছি 10,000 মেগাওয়াট আনবো আমরা। জুলাই আগস্টে কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে চীনের প্রতিনিধি দল ঠাকুরগাঁওয়ে সফর করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে ঠাকুরগাঁওয়ে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি। জানান চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরই মধ্যে 2 বার চীন সফরও করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নেও সহযোগিতা করে যাচ্ছে দেশটি। আমরা শিল্প কলকারখানা তৈরি করতে চাই, সেই শিল্প কারখানা তৈরি করতে উনি আমাদেরকে সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন যে আগামী 2-1 মাসের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। জনকল্যাণমুখী বাজেট না দিয়ে দলীয় কর্মীদের ভাগবাটোয়ারার বাজেট দিয়েছে সরকার, যা দেশকে গভীর সংকটে ফেলবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাজেট ঘোষণার পর জামায়াতের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে এই বাজেটে, যা বিগত ফ্যাসিস্ট সরকারের পথকেই অনুসরণ করার শামিল। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট ঘোষণা করে সরকার, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড়। এই বাজেটকে অবাস্তব আখ্যা দিয়ে বাইতুল মোকাররমে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে জামাত। এরপর শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের এই সংবাদ সম্মেলন। কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 2026-27 অর্থবছরের ঘোষিত বাজেট গণবিরোধী উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে এই বাজেটে। গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না, তাহলে রাজনীতির বিতর্কের জায়গা পার্লামেন্ট আছে এখনো, এটাকে আপনারা রাজপথে নিয়ে যাবেন না। ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট ঘোষণা করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ব্যাংকিং খাতে নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি। জনগণের টাকা লুটপাট করে নেওয়া, জোর করে সরকারের গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে কিছু লোকের হাতে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা তারা দিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে গিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে এই বাজেটে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আগে হয়তো এটা 15% ছিল, এখন ওনারা করবেন 30% দিয়ে আপনি সাদা করতে পারবেন। পার্সেন্টেজ যাই আপনি বলেন না কেন, কিন্তু আপনি এখানে দুর্বৃত্তায়ন কিন্তু পৃষ্ঠপোষক টাকা দিচ্ছেন। সরকারের দেয়া বাজেটে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন নেতারা। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারই উত্তরাধিকার তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের বুকে আবারও সম্মানজনক স্থানে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় মঈন খান বাজেট প্রসঙ্গে বলেন, এবারের বাজেট উঁচু তলার মানুষের জন্য নয়, তৃণমূল মানুষের জন্যই করা হয়েছে। সে বাজেট ঢাকা শহরের উচ্চতলার মানুষের জন্য ছিল না, সেই বাজেট ছিল বাংলাদেশের খেটে খাওয়া তৃণমূলের গ্রামে গঞ্জের মানুষের। এবং এখানে বলতে হয়, তার সেই বাজেটের ফলশ্রুতিতে 72-75-এর ধ্বংস প্রায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে। আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাতলি খালের পুনঃখনন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সাগরপাড়ের এই জেলায় এখন সাজ রব। সরকার প্রধানের সফর ঘিরে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে রোহিঙ্গা সংকট সমাধান, চারদিকে বইছে দাবির জোয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন করে সাজছে পর্যটন নগরী কক্সবাজার। আর এই উৎসবমুখর সাজসজ্জায় দিনরাত কাজ করে চলেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সফরে পাবলিক বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজের কার্যক্রম চালু ও রোহিঙ্গা সংকট সমাধান সহ একাধিক বিষয়ে সরকার প্রধানের নজর কাড়া হবে। আমি আশা করি তারেক রহমান সাহেব এই রোহিঙ্গা আপনার রিফিউজিদেরকে প্রত্যাবাসন করার জন্য আবারও তৎপর হয়ে সফল হবেন। দীর্ঘদিন পর আমরা একটা নতুন উপজেলা পাইছি। 7টা ইউনিয়নে প্রায় 2.5 লক্ষ জনগোষ্ঠী আছে। এখানে এই জনগোষ্ঠীর এখন নাগরিক সুযোগ সুবিধা এখন দোরগোড়ায়
পাবে। সমুদ্রকন্যা কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন, এমন প্রত্যাশাও তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে। এটা আনুষ্ঠানিকভাবে কক্সবাজারকে পর্যটক রাজধানীর জন্য ঘোষণা করা হয়, সেই সাথে প্রয়োজনীয় জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। চট্টগ্রাম কক্সবাজার 4 লেন, কক্সবাজারে সদর হাসপাতালে রোগীদের ডায়ালিসিসের ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যে স্থানগুলোতে উনি উদ্বোধন করবেন বা মতবিনিময় করবেন, সেটার জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যাতায়াত এবং সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। আমাদের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং সাথে অন্যান্য যারা স্টেক হোল্ডার যারা আছে, এই যে পিডাব্লিউডি থেকে শুরু করে সবাই, জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়েজ, বিদ্যুৎ, সবাই আমরা ঐকান্তিকভাবে প্রচেষ্টায় আছি যেন এই সফরটি অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। আয়োজকরা জানান, সফরে নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার প্রশাসনিক বিভাগ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিকেলে চকরিয়ায় দলীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সরকার প্রধান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর অনিশ্চয়তায় পড়েছেন রাজধানীর আদ্দিন হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। ফিরে দেয়া হচ্ছে চিকিৎসা নিতে আসা নতুন রোগীদেরও। কর্তৃপক্ষ বলছে, লাইসেন্স ফিরে পেতে তারা সরকারের কাছে আপিল করবে। তবে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটছে না। এই যানজটের কারণে যদি আমার বাচ্চা কোনো কিছু হয়ে যায়, এই দায়ভারটা কে নেবে বলেন? রাজধানীর আদ্দিন হাসপাতালে সন্তানের চিকিৎসার আশায় বিক্রমপুর থেকে এসেছিলেন এই মা, কিন্তু হঠাৎ করেই হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে এখন চিকিৎসার চেয়েও বড় হয়ে উঠেছে অনিশ্চয়তার শঙ্কা। এনআইসিইউতে ভর্তি নবজাতক সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। শিশুটিকে কোথায় নেওয়া হবে, কিভাবে চলবে চিকিৎসা, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি। সরকার যদি হ্যাঁ তোমাদের বাচ্চা আমরা বাঁচা দিতে পারো, তাই আমরা দায়ভার নিলাম, তা সরকার যে এই দিয়ে নিতে হইব, আমার কাছে এই কৈফত সরকারের দিয়ে নিতে হইব। অক্সিজেন কত কিছু লাগাই না, এই বাচ্চাটা কিভাবে কই নিব আমরা, কোনো সাধ্য নাই। শুধু এই পরিবারই নয়, একই ধরনের উদ্বেগে রয়েছেন হাসপাতালটিতে চিকিৎসাধীন আরও শত শত রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর হাসপাতাল ছাড়ছেন অনেকেই। তবে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের অনেকের পক্ষে এখন অন্য হাসপাতালে যাওয়া সহজ নয়। আমাকে স্বল্প মূল্যে চিকিৎসা দিতে, শুধু আমার ঔষধের টাকাটা লাগতেছে, আমার টেস্টও মনে করেন এক্সরেটাও আমার ফ্রি দিচ্ছে আজকালকে। এখন আমাদের থেকে এখান থেকে চলে যেতে বলছে, আমরা কোথায় যাব? এত শিশু বাচ্চা অক্সিজেন দেওয়া অবস্থায় আছে, এত ছোট বাচ্চা নিয়ে আমরা অন্য হাসপাতালে কিভাবে যাব? এটা তো সম্ভবই না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে ভর্তি থাকা সব রোগীর চিকিৎসা স্বাভাবিক নিয়মেই চলছে। একই সঙ্গে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আপিল করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। আমরা রোগীদের পাশে আছি, রোগীদের আমাদের যতক্ষণ রোগীদের এখানে থাকবে, রোগীদেরকে সেবা দেবো, রোগীদের পাশে আমরা সবসময় আছি। আমাদেরকে বলা হয়েছে যে রোগীদের ক্রিটিক্যাল যে রোগীরা আছে তাদেরকে তো অবশ্যই আমাদেরকে সেবা দিতে হবে, এখানে আমরা তো তাদেরকে বের করে দিতে পারি না। গত 4 জুন হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জবাবে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। কুষ্টিয়া দৌলতপুরের প্রাগপুর সীমান্তে 12 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সেই প্রচেষ্টা ভেস্তে গেছে। এছাড়া দেশের অন্য সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। কুষ্টিয়া দৌলতপুরের প্রাগপুর সীমান্ত শুক্রবার ভোরে 12 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফের পুশিন চেষ্টা ভেস্তে যায়। বিজিবি জানায় 12 জনের ওই দলটিকে বাংলাদেশে ঠেলে দিলে প্রথমে তা রুখে দেন স্থানীয়রা। পরে বিজিবির সহায়তায় 148 নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠানো হয়। 12 জনের মধ্যে রয়েছে 4 জন নারী, 4 জন পুরুষ ও 4 শিশু। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 5 জন পালিয়ে যায় ইন্ডিয়ামুখী, আর 12 জনকে ধরে ওই জিরো সীমান্তে বসিত হয়েছে। আমরা স্থানীয়রা এবং বিজেপির সহায়তায় আমরা এটা ঠেকাইছি। ভারত থেকে একটি বহিরাগত লোক বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে পারবে না।
সীমান্ত জুড়ে কড়া নজরদারিতে বিজিবি। টহল কার্যক্রমে তাদের পাশে রয়েছেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারাও। আর একদিন দেখলাম 12-13টা গাড়ি গেল। হ্যাঁ, এখন ওর ভেতর কি মানুষ আছে, কি আছে না আছে আমরা তো জানি না। স্বাধীন দেশ, সেই দেশের লোক ঢুকাবে, এটা আমরা সহ্য করতে পারবো না। বিজেপি এখন আগের চাইতে বেশি ডিউটি পালন করছে, গ্রাম অঞ্চলের মানুষজন সাথে আছে বিজেপির। বিজিবি বলছে সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক তারা। আমরা পুশিনের প্রতিরোধ করার জন্য স্থানীয় জনগণকে সচেতন করেছি, মাইকিং করেছি, এবং তারা এই ধরনের কোনো নিউজ পেলে আমাদেরকে যদি অবগত করে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে সক্ষম হব। এ ব্যাপারে সকলের সহযোগিতা আমরা কামনা করছি। গত কয়েকদিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর সীমান্ত এলাকায় এখন কিছুটা স্বস্তি ফিরে এসেছে। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। দর্শক, সীমান্ত এলাকার আরও খবর জানবো। আমাদের সাথে কুষ্টিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী কুদরতে খোদা সবুজ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ। শুরুতে চলে যেতে চাই কুষ্টিয়ার সহকর্মী কুদরতে খোদা সবুজের কাছে, জানতে চাইব যে কুষ্টিয়া অঞ্চলে সেখানে কি পরিস্থিতি, সীমান্তের পুশিনের সবশেষ আপডেটটা কি, কেউ এসেছে কিনা, বিজিবির অবস্থানটা কি, একটু বিস্তারিত জানাবেন। জি রঞ্জু, আপনি যেমনটি বলছিলেন, আজকে ভোরে প্রাকপুর পশ্চিমপাড়ার সীমান্তে, দৌলতপুর উপজেলার প্রাকপুর পশ্চিমপাড়া সীমান্তে বিএসএফ কর্তৃক আসলে 12 জনকে পুশিনের চেষ্টা করা হয়। এটি স্থানীয়রা প্রথমে তারা জেনে যায়, এরপরে বিজিবিকে সমবেত করে স্থানীয়রা এবং বিজিবি তাদেরকে শূন্য রেখায় কিন্তু পাঠিয়ে দেয়। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক ভারতের অভ্যন্তরে প্রায় 50 গজের মধ্যে এই 12 জন কিন্তু এখন অবস্থান করছে। এইখানে বিজিবির পাশাপাশি স্থানীয়দের বেশ কঠোর অবস্থান দেখা যাচ্ছে। আমরা বিজিবির পক্ষ থেকে জানতে পেরেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। বিজিবিরা আজকে বিকেল নাগাদ একটি পতাকা বৈঠক হওয়ার কথা ছিল 4টার সময়, কিন্তু বিএসএফ এর দিক থেকে এখনও তেমন সাড়া না মেলায় পতাকা বৈঠকটি আরও কিছুক্ষণ পিছিয়েছে। আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই হয়তো পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যেই ওপারে, যে ঠিক মাথাভাঙ্গা নদীর ওপারে আসলে কিন্তু এই 12 জন অপেক্ষা করছেন। সেই ভোর থেকে এখন পর্যন্ত তারা কিন্তু সেই ভারতের অভ্যন্তরে 50 গজের মধ্যে তারা বসে রয়েছেন। এর মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী এবং 4 জন শিশু রয়েছে বলে জানতে পেরেছি। এইখানে উৎসুক জনতা অনেকেই আছেন। আমরা একটু এই ছিল সীমান্তের সবশেষ। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়ার পরিস্থিতি আমরা জানছিলাম। আমরা এবারে ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মাহমুদ রয়েছেন সীমান্ত এলাকায়। মাহমুদের কাছ থেকে জানতে চাইবো, ব্রাহ্মণবাড়ি এলাকায় বিশাল সীমান্ত এলাকা, সেখানকার কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ রঞ্জু। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী একটি এলাকায়। ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আখাউড়া ছাড়াও বিজয়নগর এবং কসবা উপজেলা কিন্তু ভারতীয় সীমান্ত ঘেঁষা। 3টি উপজেলায় প্রায় 73 কিলোমিটার এলাকা কিন্তু ভারতীয় সীমান্তর সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে, এবং এই সীমান্তবর্তী এলাকাগুলোতে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটেনি। তারপরেও বাংলাদেশের যারা সীমান্ত রক্ষার দায়িত্বে আছেন, বিজিবি, তারা কিন্তু তাদের দায়িত্ব তারা সতর্কভাবে কিন্তু পালন করে যাচ্ছেন, এবং কোনো ধরনের পুশিন যাতে ব্রাহ্মণবাড়িয়ার অংশ দিয়ে কোনোভাবে কেউ করতে না পারে, তার জন্য কিন্তু তারা যথেষ্ট তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাদের যেই নিয়মিত টহল কার্যক্রম ছিল সেটি কিন্তু তারা বৃদ্ধি করেছেন কয়েক গুণ। আমরা ব্রাহ্মণবাড়িয়ার 25 বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আন্তর্জাতিক আইন অমান্য করে যাতে কেউ কোনোভাবে
কোনোভাবেই বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে কিন্তু তারা বেশ সচেষ্ট রয়েছেন এবং তাদের গোয়েন্দা কার্যক্রম কিন্তু তারা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। আমরা ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক SM শরীফুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা তাদের যে গোয়েন্দা কার্যক্রম এবং স্বাভাবিক টহল কার্যক্রম বেশ খানিকটা বৃদ্ধি করেছেন এবং তারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় যারা রয়েছেন সীমান্তবর্তী এলাকাগুলোতে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা সতর্ক করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা দিনে রাতে ব্যাপকভাবে কিন্তু তারা বিভিন্ন রকমের মাইকিং সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে তারা কিন্তু স্থানীয়দেরকে সতর্ক করার চেষ্টা করে যাচ্ছেন। তো এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত বেশ স্বাভাবিক রয়েছে, শান্ত রয়েছে এবং বিজিবি সীমান্ত রক্ষায় সচেষ্ট রয়েছে। এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ। রঞ্জু। আব্দুল আল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। নিত্যপণ্য সহ পোলট্রি ও মৎস্য খাতে নতুন বাজেটে বড় ধরনের কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। তবে বাজেট ঘোষণার পরদিনই বাজারে এর কোনো প্রভাব নেই। বিক্রেতারা বলছেন উৎপাদক পর্যায়ে কর ছাড়ের সুবিধার ফলে যখন খরচ কমে আসবে তখনই হয়তো বাজারে পণ্যের দাম কমতে পারে। তবে ভোক্তাদের দাবি বাজেটের কর সুবিধা যেন মধ্যস্বত্বভোগীরা খেয়ে না ফেলে তা নিশ্চিত করতে হবে সরকারকে। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ৬০টি নিত্যপণ্যের উৎসে কর কমানো হয়েছে। এর প্রভাব বাজারে কতটুকু পড়বে কিনা তা নিয়ে সন্দিহান ভোক্তারা। শুক্রবার ছুটির দিনে বাজারে এসে বাজেট ঘোষণার পর দিন ভিন্ন কিছু তাদের চোখে পড়েনি জানান। বাজেট কেবল ঘোষণা হয়েছে, এটা ইফেক্টিভ কবে থেকে হবে এটা অনেক কিছু ডিপেন্ড করে। বাজেট আসলেই হচ্ছে বাজেটের আগে কোনো কোনো জিনিস একটু সংকট হয়, বাজেটের পরে দেখা যায় সেই জিনিসটা পাওয়া যায় বেশি দামে, কম দামে পাওয়া যায় না। তো বাজেটের একটা ইফেক্ট পড়বে বাজারে, তো সেটা হয়তো সামনের এক সপ্তাহ পরে হয়তো পড়বে। এদিন বাজার ঘুরে দেখা যায় নিত্যপণ্যের দাম আগের মতোই আছে। ৫ লিটার সয়াবিন তেলের পূর্বের দাম ৯৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাজেটের নীতি সিদ্ধান্তের কারণে বড় ব্যবসায়ীরা দাম কমালে খুচরা পর্যায়ে কমবে বলে জানায় বিক্রেতারা। বাজেটে যে আশ্বাসটা দিচ্ছে দাম কমবে, তো বাজারে আবার এমন কোনো প্রভাবও পড়ে না, কমার কোনো সম্ভাবনা দেখি না আমরা। তবে আস্তে আস্তে যদি স্বস্তি ফিরে, কোম্পানি যদি কমায় সবকিছুর দাম, আমদানিকারক, মেল মালিক, কোম্পানি যারা সেলের মালিক, এরা যদি সবকিছুর দাম কমায় দেয় তাহলে মানুষের জন্য একটু স্বস্তি। এদিকে কাঁচা বাজারে গরমের সবজির দাম কম বলে জানান বিক্রেতারা। করল্লা, বরবটি, চিচিঙ্গা সহ এই সময়ের সব সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে। বাজেটের নীতি সহায়তার ফলে উৎপাদনে খরচ কমে বাজারে সরবরাহ বাড়লে দাম কমবে বলে মত তাদের। এখনো কাঁচা বাজারের ভিতরে বাজেট এখনো ওরকম প্রভাব পড়ে না, কারণ গাড়ি ভাড়া অনেক জায়গায় বাড়লে তারপর কিছু সবজির দাম বাড়ে। কারণ কাঁচা সবজিগুলো হচ্ছে আমদানির উপরে রপ্তানি, যত আমদানি হবে তত রপ্তানি হবে ইনশাল্লাহ, দাম নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ। তবে মাছ, মুরগি ও মাংস আগের দামই বিক্রি হচ্ছে। বাজারে কৃষি, পোল্ট্রি ও নিত্যপণ্যে যে ছাড় দেওয়া হয়েছে এতে পণ্যের দাম কমাতে সরকারের পক্ষ থেকে বাস্তবায়নের দাবি ভোক্তাদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধ আজ শেষ করেছে যুক্তরাষ্ট্র, এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা শান্তির চুক্তি চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, আর এর কারণেই বৃহস্পতিবার রাতের হামলা বাতিল করেছেন তিনি। শনিবার সোমবারের মধ্যেই এই চুক্তি হতে পারে। ট্রাম্প দফায় দফায় এমনটা দাবি করলেও ইরান বলছে চুক্তি নিয়ে এখনও চূড়ান্ত হয়নি, চলছে পর্যালোচনা। আর যুদ্ধ শেষ নিয়েও কোনো মন্তব্য করেনি তেহরান। একের পর এক হামলা পাল্টা হামলায় প্রতি মুহূর্তেই গতিবিধি পরিবর্তিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের। যুদ্ধবিরতি ভেঙে টানা ২ দিন হামলা পাল্টা হামলার পর তৃতীয় দিনের আক্রমণ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে। ওই আলোচনা ও চুক্তির বিষয়টি ইরানের সর্বোচ্চ নেতা এরই মধ্যে অনুমোদনও করেছেন। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে, এমনটাও জানান ট্রাম্প। ইরানের সাথে আলোচনা দেশটির নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে আনা হয়েছে, সেটি অনুমোদিত হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে আজ সন্ধ্যার নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছি। নিজের সামাজিক মাধ্যমের পোস্টে এমনটা জানালেও হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন শিগগিরই শান্তি চুক্তি সই হতে পারে, তবে তিনি সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে চাননি। আমরা আশা করি এটা দ্রুতই হয়ে যাবে। চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, হয়তো শনিবার বা সোমবার।
একই সময়ে তিনি টেলিরেলিতে কথা বলেন জর্জিয়ায় তার দলের গভর্নর প্রার্থীর সঙ্গে। সে সময় তাকে বলতে শোনা যায়, শেষ করেছেন ইরান যুদ্ধ। আপনি কি জানেন, আজ আমরা ইরান যুদ্ধ শেষ করেছি, কারণ ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ করবে না বলে নিশ্চিত করেছে। আমাদের লক্ষ্যের 95 ভাগই অর্জিত হয়েছে। অবশ্য ট্রাম্পের দাবির পাল্টা ভাষ্য ইরানের। এ নিয়ে ধীরেই পা ফেলছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, সমঝোতা বা চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সম্ভাব্য সমঝোতার প্রধান অংশগুলো চূড়ান্ত হওয়ার পথে। যুক্তরাষ্ট্রের হুমকি ও দাবি যাই হোক না কেন, আমরা ইরানি জাতির স্বার্থ রক্ষায় অবিচল। এই মুহূর্তে আমি যখন আপনার সাথে কথা বলছি, তখনও আমরা চুক্তির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। এটি পর্যালোচনা করা হচ্ছে। চুক্তি হলে 100 দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান হবে, যাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্বব্যাপী ব্যাপকভাবে বেড়েছে জ্বালানি তেলের দাম। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।